আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের কথিত আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল বা জামায়াতি ট্রাইব্যুনাল, সেখানে কিছু সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। এটির মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিণত করার যে ষড়যন্ত্র, সেটারই বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে ইউনূস সরকার এবং তার দোসররা। 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়ে পুলিশ সদস্যদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, পুলিশ সদস্যদের নামে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক যেভাবে অবসর এবং বরখাস্ত করা হয়েছে, এর মাধ্যমে পুলিশ বাহিনীর মেরুদণ্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে একটি আনসার বিদ্রোহ নামক একটি নাটক সাজিয়ে হাজার হাজার আনসার সদস্যদেরকে সাজা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং এখন যেটি করছে তারা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে তাদের হাতটা তারা দিচ্ছে এবং এটার মাধ্যমে তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে দিতে চায়। কারা ভেঙে দিতে চায় সেটা জানতে হলে আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে চাই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের পরে যখন বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনী গঠন করেন, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, এখানে যাদেরকে রিক্রুট করা হয় তাদের অধিকাংশ ছিল আপনার পাকিস্তান বাহিনীর বাঙালি সদস্যগণ এবং কর্মকর্তাবৃন্দ। পাকিস্তান সশস্ত্র বাহিনী যারা সেনাবাহিনীতে ছিল, পাকিস্তান সেনাবাহিনীতে ছিল, বিমান বাহিনীতে ছিল এবং নৌবাহিনীতে ছিল। এর ভিতরে দুইটি গ্রুপ ছিল। একটি গ্রুপ যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আরেকটি গ্রুপ যারা পশ্চিম পাকিস্তান থেকে গিয়েছিল এবং যারা 16ই ডিসেম্বরের পরবর্তী সময়ে বাংলাদেশে ফেরত এসেছে। আর আরেকটি রিক্রুটিং করা হয়েছে, সেটা হচ্ছে মুক্তি বাহিনী থেকে বা মুক্তিযোদ্ধা হতে। মুক্তিযোদ্ধাদের ভিতরে সে মুক্তি বাহিনী ছিল, মুজিব বাহিনী ছিল। এইসব সদস্যদের, মুক্তিযোদ্ধাগণকে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী রিক্রুটের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন করা হয়। এটা হচ্ছে মাধ্যম। এখন আপনাকে যে অংশটির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যে পাকিস্তানে যেসব বাঙালি অফিসার এবং সদস্যরা থেকে গিয়েছিল, তাদেরকে যখন বাংলাদেশ ফেরত পাঠানো হয়, তাদের অনেক সদস্য, বেশিরভাগ সদস্যই বাংলাদেশে বিশ্বাসী ছিল না, তারা ছিল পাকিস্তানে বিশ্বাসী। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের মাথায় এমনভাবে ইয়েটা ঢুকাই দেয় যে হচ্ছে শেখ মুজিব ছিল ভারতের চর, ভারত বাংলাদেশ পাকিস্তানকে ভেঙে দিয়েছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দিয়েছে এবং এটা শেখ মুজিবুর রহমানের মাধ্যমে করা হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে তারা এর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানিয়েছে। এবং ওই সময়টাইতে যে শুধুমাত্র যে পাকিস্তান ফেরত যেসব সামরিক অফিসার ছিল তারাই যে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল তা না। অনেক মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা সামরিক অফিসার আছে যারা সমর যুদ্ধ করেছে, কিন্তু তারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার চর হিসাবে বা পাকিস্তান সামরিক বাহিনীর চর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথা আছে, আপনারা অনেক কিছু জানেন। জেনারেল জিয়াউর রহমানের কথাটি যেমন জানেন, এবং আরও অনেক অফিসার আছে যেমন শরীফুল ইসলাম ডালিম, এরা কখনোই কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। কর্নেল রশিদ, এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। এবং এদের ভিতরে আবার অনেকে আছে যারা পাকিস্তান হতে ফেরত এসেছে এবং তাদেরকে ব্যবহার করে, এর ভিতরে অবসরপ্রাপ্ত যারা সামরিক সদস্যগণ ছিল, অনেকে ছিল সামরিক সদস্য যারা বাংলাদেশ সেনাবাহিনীর অংশ ছিল, তারা 1975 সালে 15ই আগস্ট সংগঠিত করে, যেটা ছিল ইতিহাসের সব থেকে
ঘৃণিত হত্যাকাণ্ড। এই অংশটুকুকে ব্যবহার করে পাকিস্তান চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার যার নেতৃত্বে হয়েছে সেই মানুষটাকে হত্যা করে এইটা দেখাতে বা এই প্রতিশোধ নিতে যে পাকিস্তান যার নেতৃত্বে খণ্ড হয়েছে তাকে তারা উচিত শিক্ষা দিয়েছে বা প্রতিশোধ নিয়েছে। এটা ছিল তার মূল উদ্দেশ্য এবং ভীষণ। এবং তাদের সহায়তা করেছে আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই, ডিপ স্টেট, যেটাই বলুন আপনারা, তারা সহায়তা করেছে। কেন সহায়তা করেছে? যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয় তখন আমেরিকা আমাদের পক্ষে অবস্থান না নিয়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এবং তারা শুধু যে পাকিস্তানের পক্ষে শুধু মনন সমর্থন নিয়েছে বা মৌখিক সমর্থন নিয়েছে তা কিন্তু নয়, তারা সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছিল বঙ্গোপসাগরে এই পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপরে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তার অংশীদার হওয়ার জন্য এবং এই হত্যাকাণ্ডে অংশ নেওয়ার জন্য। ওই সময় রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিষ তৈরি পাঠায় এবং যার মাধ্যমে বেশি তাদেরকে প্রতিহত করা সম্ভব হয়। এখানে কোনো সমর যুদ্ধ না হলেও যখন বঙ্গোপসাগরে দুইটা দেশের যুদ্ধজাহাজগুলো মুখোমুখি অবস্থান নেয় তখন তারা একটা বিশ্বযুদ্ধ এড়ানোর জন্য তাদের সপ্তম নৌবহর আবার ফেরত নিতে বাধ্য হয়। এটাও কিন্তু আমেরিকার একটি পরাজয় ছিল তখন। সেই পরাজয়টাও যেমন আমেরিকা ভুলতে পারে নাই, তেমন পাকিস্তানও তাদের পরাজয় ভুলতে পারে নাই। তারই প্রতিশোধ তারা বারবার নেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন উপায়ে বিভিন্ন লোকের মাধ্যমে নেওয়ার চেষ্টা তারা চলমান রেখেছে। এবং তাদের এই প্রতিশোধের অংশ হিসাবে তারা যাদেরকে ব্যবহার করতে এই বাংলাদেশে যাদের অবস্থান ছিল ওই যে সেই পাকিস্তান ফেরত একটা অংশ, সবাই যে পাকিস্তান ফেরত সামরিক অফিসার সবাই যে বাংলাদেশের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল এমনটা না, তবে তাদের ভিতরে বড় অংশটা ছিল স্বাধীনতার বিপক্ষে। এই স্বাধীনতার বিপক্ষের সামরিক বাহিনীর এই অংশটা ব্যবহার করে ৭৫ যেমন হত্যাকাণ্ড ঘটানো হয় এবং পরবর্তীতে যে তাদের যে দেশীয় রাজনৈতিক দোসর বা এজেন্ট বাংলাদেশ জামাতে ইসলাম বা তৎকালীন পাকিস্তান জামাতে ইসলামের যে বাংলাদেশ শাখা, সেই শাখাকে কাজে লাগিয়ে তারা বারবার কিন্তু তাদের এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের চেষ্টা করেছে এবং তাদের এই প্রতিশোধ নিতে চেয়েছে। ২০০১ সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসে তখন বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন হয়। এখানে সামরিক বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করে। সামরিক বাহিনী সম্পর্কে জনগণের ভিতরে একটি ঘৃণা যাতে তৈরি হয়, সামরিক বাহিনীকে দিয়ে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে এটা চেষ্টা করে। জামাত যেহেতু সরকারের অংশ ছিল সেহেতু জামাতকে কাজে লাগিয়েই এটা সেই ৭১-এর পরাজিত বহির্বিশ্বের যে শক্তি তারা এটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। তার ফলশ্রুতিতে বিভিন্নভাবে সামরিক বাহিনীকে যেমন বাংলাদেশে মানুষের বিপক্ষে দাঁড়ানোর দেওয়ার চেষ্টা হয়, অন্যদিকে দেশে জঙ্গি হামলা, শায়েক আব্দুর রহমান বাংলা ভাই নামক মনস্টার তৈরি করা হয়, রমনা বটমূলে বোমা হামলা, ২১শে আগস্ট বোমা হামলা, গ্রেনেড হামলা, সারা দেশে একযোগে ৬৪টি জেলায় বোমা হামলা, বিভিন্ন ধরনের হামলা। এবং ওই সময়টার শাসনকালে দেশের সামাজিক রাজনৈতিক কি একটা বিশৃঙ্খলা কাজ করছিল সেটা আপনাদের সবার জানা, এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার যে দুর্দশা সেটাও সবার জানা। এর পরবর্তী সময়ে ১১১ তারা চেষ্টা করেছে ইউনূসকে ক্ষমতায় এনে আবার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করা। এবং ওই সময় বাংলাদেশের যে ৭১-এর সময় যে বাংলাদেশের মিত্র শক্তি ছিল ভারত এবং রাশিয়া, তাদের কাছ থেকে আমেরিকা এবং পাকিস্তানের প্রতিশোধ নেওয়া।
এরই ফলশ্রুতিতে আজ আজ বলতে এই 2024-25-এ এসে তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সদস্যদেরকে যেভাবে হত্যা করেছে এবং বিভিন্ন বিভিন্ন হয়রানিমূলক মামলার মাধ্যমে তাদের বাহিনীর যে কাঠামো স্ট্রাকচার ধ্বংস করার একটা পায়তারা তারা করছে। সেনাবাহিনীকে তারা ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। দেখুন, ওই যে 1975 সালের যে 15ই আগস্ট যে হত্যাকাণ্ড সংঘটিত হয়, বাংলাদেশের স্থাপিত রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে তারা করে। এর পরবর্তীতে মুক্তিযোদ্ধা যে সেনাবাহিনী সদস্যগণ ছিল এবং অফিসাররা ছিল, তারা একটি কু করে, পাল্টা যে অভ্যুত্থানটি হয় খালেদ মোশাররফের নেতৃত্বে, সেই খালেদ মোশাররফের নেতৃত্বে 3 নভেম্বর যে অভ্যুত্থানটা হয়, এই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই পাকিস্তানপন্থী অফিসারদেরকে বন্দী করা হয়। পাকিস্তানপন্থী অফিসারদের ভিতরে কে বন্দী হয়েছিল ওই সময়? জিয়াউর রহমান নিজেই বন্দী হয়েছিল ওই সময়, আরো অনেকে বন্দী হন। এবং 7 নভেম্বর একটি পাল্টা কু করে কর্নেল তাহেরের নেতৃত্বে। কর্নেল তাহেরের নেতৃত্বে কুটি সংগঠিত হয় এবং জিয়াউর রহমানকে মুক্ত করে আনা হয়। বিএনপি যেটার নাম দেয় সিপাহী বিপ্লব, এবং আসলে প্রকৃতপক্ষে এটি ছিল সেনাবাহিনীর অভ্যন্তরে যেসব মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্য ছিল তাদেরকে হত্যা করার দিন। এদিন বিপুল পরিমাণে মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যকে হত্যা করা হয়। এর পরবর্তীতে যখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, জিয়াউর রহমান এই যে আনসার বিদ্রোহ, এরকম সেনা বিদ্রোহ, বিমান বাহিনীতে বিদ্রোহ নামক নাটক সাজানোর মাধ্যমে মুক্তিযুদ্ধে যেসব অফিসার এবং সদস্যগণ আছে তাদেরকে আটক করত এবং কোর্ট অফ মার্শালের মাধ্যমে রাতারাতি তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো। এবং সেই প্রতিশোধ, 1971 সালের প্রতিশোধ, যে মুক্তিযোদ্ধাদের কাছে হেরে গেছে পাকিস্তান এবং তার মিত্র শক্তি আমেরিকা, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের এই দেশীয় এজেন্টদের ব্যবহার করে তারা মুক্তিযোদ্ধাকে হত্যা করত। বিপুল পরিমাণে সামরিক অফিসারকে হত্যা করেছে জিয়াউর রহমান ওই সময়টাতে। দেখুন, আপনারা ইতিহাসের বই পড়লে আপনারা জানতে পারবেন, যারা ওই সময় সামরিক বাহিনীতে ছিল তাদের কাছ থেকে জানতে পারেন। মুক্তিযোদ্ধা অফিসার যারা ছিল, মুক্তিযোদ্ধার সদস্য যারা ছিল, তাদেরকে ওই সময় রাতারাতি বিচার নামক প্রশ্নে কোর্ট অফ মার্শালের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হতো ফাঁসি কাস্টে। এটা করা হয়েছিল যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, এবং তারই ধারাবাহিকতায় আজ এই 2024-25 সালে এসে সামরিক বাহিনীর অফিসারদের নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পায়তারা তারা আবার পুনরায় করছে। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। আজ তারা বিচারের নামে এই বাহিনীর মান মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ করছে, তা মেনে নেওয়া একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এটা আমার জন্য কষ্টকর। আপনার যে বিষয়টি বলতে চাই, যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মেরুদণ্ড। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর যে সকল ইউনিট আছে বা নিরাপত্তা বাহিনীর যে শাখা আছে, সবগুলোই হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড। এই মেরুদণ্ডে আঘাত মানে বাংলাদেশে আঘাত। এটা হলে বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্ব থাকবে না, এবং এটা প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয়, এটি আমাদের ইমানের দায়িত্ব যে তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নির্দেশনায় নিশ্চয় আমরা সেটিই করব। বাংলাদেশকে শায়েস্তার মাধ্যমে তারা ভারতের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। পাকিস্তান বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা যে বাঙালিদের যুদ্ধ ছিল, এটি এখনো মেনে নিতে পারে নাই।
যখন বাংলাদেশের সাফল্য হয়, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করে, অর্থনৈতিকভাবে নির্ভরশীলতা বৃদ্ধি পায়, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চায় বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করতে এবং বিশ্ব দরবারে দেখাতে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছিলেন, যে উন্নয়ন সাধিত করেছিলেন, এই উন্নয়নের মাধ্যমে যখন বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যখন তাদের দেশের রাজনৈতিক নেতারা বলতো যে বাংলাদেশকে উদাহরণ হিসাবে ধারণ করাতো, এগুলো তাদের সহ্য হয় নাই। এবং সেই জন্য আমেরিকা এবং পাকিস্তান এবং তাদের যে দেশীয় দোসর, তারা সম্মিলিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গত বছরের 5ই আগস্ট এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন করে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ তারা তাদের এই অশুভ ষড়যন্ত্রে সফল হবে না। মুক্তিকামী এবং দেশপ্রেমিক সকল নাগরিক তাদেরকে উচিত জবাব দেবে খুব দ্রুতই, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।